1859 সালে চার্লস ডারউইনের দ্য অরিজিন অফ স্পেসিস বইটি প্যালিওন্টোলজি বা জীবাশ্ম বিজ্ঞানে একটি নতুন এজেন্ডা ঠিক করে দেয়। যদিও এর আগের বেশ কয়েক দশক থেকেই জীবাশ্ম সম্বন্ধে বিজ্ঞানীদের ধারণা ধীরে ধীরে বাড়ছিল, তবে স্পষ্টতই তাদের প্রকৃত গুরুত্ব বোঝার ক্ষেত্রে ঘাটতি ছিল অনেক। ব্যাপারটা জীবাশ্ম বিজ্ঞানের আদি ইতিহাস ঘাটলেই বোঝা যায়। যেমন দ্য অরিজিন অফ স্পেসিস বইটি প্রকাশিত হওয়ার অনেক আগেই ডায়নোসরদের জীবাশ্ম কিন্তু আবিষ্কার হয়েছিল। ব্রিটিশ তুলনামূলক অ্যানাটমিস্ট রিচার্ড ওয়েন ডায়নোসরের জীবাশ্ম নিয়ে বিস্তারিত গবেষণাও করেন, কিন্তু ওয়েনের দৃষ্টিভঙ্গিতে এই জীবাশ্মগুলো ছিল বিবর্তন প্রক্রিয়ার মূল ধারণার বিরুদ্ধে একটি প্রমাণ। ডারউইনের আগে বেশিরভাগ জীবাশ্মবিদের পৃথিবীর বা জীবনের উৎপত্তি সহস্র কোটি বছরের প্রাচীনত্ব সম্বন্ধে খুব সামান্যই ধারণা ছিল, কিংবা জীবাশ্ম যে অস্থিগুলো নিয়ে তারা গবেষণা করেছেন সেগুলো আসলে যে প্রকৃতির সুদূর এক অতীতের সাক্ষী, এই বিষয়টা তখনও স্পষ্ট ছিল না তাদের কাছে। ভূতত্ত্ববিদ্যার দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে ডারউইন সেই সব ধারণা আমূল বদলে দেন। তার বইয়ে তিনি সুস্পষ্ট প্রস্তাব করেন, দুটি প্রজাতি বা ভূত্বকের নানা স্তরের সময়ের মধ্যে যে শুধুমাত্র সহস্র প্রজন্মের ব্যবধান বলে মনে করা হয়, আসলে তা মিলিয়ন বা শত মিলিয়ন প্রজন্মের ব্যবধানকে ইঙ্গিত করে। তিনি লিখেছেন, দ্য ক্রাস্ট অফ আর্থ ইজ এ ভাস্ট মিউজিয়াম, যার খুব সামান্য অংশই আমরা সন্ধান করেছি, এবং প্রথমবারের মতো দাবি করেন জীবিত সব প্রজাতির পূর্বসূরি প্রাণীরা পৃথিবীর এই পাথরের মধ্যেই সমাহিত আছে। তাই এই সব আদি পূর্বপুরুষ প্রাণীদের খুঁজে বের করাটা জীবনের উৎপত্তি, ইতিহাস এবং বিবর্তন সম্বন্ধে জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবাশ্মবিদ্যার ইতিহাসে সবচেয়ে অসাধারণ একটি অভিযানের অভিযাত্রী ছিলেন ডাচ চিকিৎসক ইউজিন ডুবোয়া। ডারউইনের নতুন তত্ত্বে অনুপ্রাণিত হয়ে মানুষের পূর্বপুরুষ প্রাণীর খোঁজে নেদারল্যান্ডসে তার চিকিৎসা বিজ্ঞানের পেশা এবং শ্রুতিময় ক্যারিয়ার ছেড়ে ইন্দোনেশিয়ার ম্যালেরিয়া প্রবণ এলাকায় এসে হাজির হন স্ত্রী আনা এবং মেয়ে মারি সহ। ডুবোয়ার মনে হয়েছিল বিবর্তন জীববিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি তার করা উচিত তা হলো মানুষ এবং এই পদের মধ্যে প্রস্তাবিত মিসিং লিঙ্কটি খুঁজে বের করা। কিভাবে বিবর্তন হলো আদিম মানবের, কিভাবে বিলুপ্ত হলো তারা, এসব নিয়ে গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে জাভা মানবের। 1890 সাল থেকে 1920 সাল পর্যন্ত ইন্দোনেশিয়ার প্রায় 28,000 জীবাশ্ম উদ্ধার করেছিলেন ডাচ জীবাশ্মবিদ ডুবোয়া। 1891 সালে এই জাভা মানবের জীবাশ্মটি সেখানে উদ্ধার করেছিলেন তিনি। পরে গবেষণা করে জানা যায় ওই করটি এবং উরুর হাড়ের জীবাশ্ম আসলে হোমো ইরেক্টাসের। 10 লক্ষ বছর আগে পৃথিবীর বুকে বেঁচে ছিল তারা। বিজ্ঞানীরা প্রথমে বুঝতে পারেন ইউরোপের বাইরেও ছিল আদিম মানবের বাস। উদ্ধার হওয়া সেই জীবাশ্ম পাঠিয়ে দেওয়া হয় নেদারল্যান্ডসে। তার স্থান হয় নেদারল্যান্ডসের লেডেনে ন্যাচুরালিস বায়োডাইভার্সিটি সেন্টারে। সেখানে ওই জীবাশ্ম নিয়ে নতুন করে শুরু হয় গবেষণা। তারপর গত 100 বছরে বহুবার ইন্দোনেশিয়া সেই জীবাশ্ম ফেরত চেয়েছে, কিন্তু কখনো কূটনৈতিক কখনো আইনি জটে সেই প্রক্রিয়া আটকে গিয়েছে। ঔপনিবেশিক ক্ষমতার বলে অনেক সময় ইউরোপের দেশগুলি এশিয়া বা আফ্রিকার দেশ থেকে আনা ঐতিহাসিক নিদর্শন ফেরাতে অস্বীকার করে। লক্ষ লক্ষ বছর আগে যেখানকার বাসিন্দা ছিল, যেখান থেকে উদ্ধার হয়েছিল, অবশেষে সেখানেই ফিরল সেই জীবাশ্ম। উদ্ধার হওয়ার প্রায় 130 বছর পরে ইন্দোনেশিয়ায় ফেরানো হলো জাভা মানব বা হোমো ইরেক্টাসের জীবাশ্ম। সেই জীবাশ্ম ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জাতীয় জাদুঘরে রাখা হয়েছে। গত 100 বছর ধরে জাভা মানবের জীবাশ্ম নিয়ে গবেষণা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন এটি আজও সমান গুরুত্বপূর্ণ। আদিম মানবের বিভিন্ন প্রজাতির মধ্যে হোমো ইরেক্টাস হল সবচেয়ে সফল। 10 লক্ষ বছরেরও বেশি আগে আফ্রিকা এবং এশিয়ায় তাদের বাস ছিল। জাভা মানবের উরুর হাড়ের জীবাশ্ম পরীক্ষা করে বিজ্ঞানীরা জেনেছেন তারা ঋজু হয়ে হাঁটত। তাদের করটি পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন আধুনিক মানুষের তুলনায় হোমো ইরেক্টাসের মস্তিষ্ক ছোট হলেও তার আগের হোমিনিনসের থেকে বড় ছিল। এবার এই গবেষণায় আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন ইন্দোনেশিয়ার বিজ্ঞানীরা। নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ভূগোলকে কাজে লাগিয়ে তারা নতুন তথ্য পেতে পারেন বলেও মনে করা হচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন এর ফলে নতুন আলোয় দেখা হবে, লেখা হবে ইতিহাস। একটু হলেও ক্ষুণ্ণ হবে পশ্চিমের দেশগুলির প্রাধান্য। আরও একবার প্রমাণ হয়ে গেল যে ইউরোপের বাইরেও অস্তিত্ব ছিল আদিম মানবের। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।